হ্যালো ভিউয়ার্স, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে গুলি করে 26 জন হিন্দু পর্যটককে হত্যা করার পর আবারও অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর। যুদ্ধান্দেহী রূপ ধারণ করেছে চিরশত্রু ভারত আর পাকিস্তান। দীর্ঘ সময় ধরে এশিয়ার সবচেয়ে উত্তপ্ত এবং সংঘর্ষপ্রবণ জনপদ হল এই কাশ্মীর। গত প্রায় 75 বছর ধরে কাশ্মীর লড়াই করছে নিজেদের পরিচয়ের জন্য। কাশ্মীরের সাধারণ মানুষের মতামত বা অংশগ্রহণ ছাড়াই এই কাশ্মীরের মালিকানা কিংবা নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছে বহুবার। তবুও কাশ্মীরের সাধারণ মানুষেরা এখনো স্বপ্ন দেখেন এক স্বাধীন জন্মভূমির। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে ইতিমধ্যে দুইবার যুদ্ধ হয়েছে। এখন উভয়ই আবার পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে এবং পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে আবারও তারা মুখোমুখি অবস্থানে। কিন্তু কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম কবে শুরু হয়েছিল? কার বিরুদ্ধে ছিল সেই সংগ্রাম? কাশ্মীরকে নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের কারণই বা কি? কেনই বা কাশ্মীরের ভূখণ্ড ভারত, পাকিস্তান এবং চীনের দখলে চলে গেল? চলুন আদ্যপান্ত জেনে নেওয়া যাক। 1808 সালে জম্মু পাঞ্জাব কেন্দ্রিক শিখ সাম্রাজ্যের অধীনে এলে শিখ মহারাজা রণজিৎ সিং এই এলাকার শাসনভার অর্পণ করেন রাজপুত গুলাব সিংকে। এই শিখ সাম্রাজ্য ছিল লাহোর কেন্দ্রিক। শিখ মহারাজা রণজিৎ সিং এর মৃত্যুর পর শিখ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। ঠিক এই সুযোগেই ব্রিটিশরা শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সময় গুলাব সিং জম্মুর রাজা হিসেবে ব্রিটিশদের সহযোগিতা করেন। মহারাজা রণজিৎ সিং এর মৃত্যুর পর লাহোর সাম্রাজ্যের দায়িত্ব পান তার কনিষ্ঠ পুত্র দলীপ সিং। ঠিক এই সময়েই 1846 সালে ব্রিটিশরা আক্রমণ করে শিখ সাম্রাজ্য। ব্রিটিশদের সাথে শিখ সাম্রাজ্যের এই প্রথম যুদ্ধে জম্মু ও কাশ্মীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট পরাজয়ের পর 1846 সালের 9 মার্চ তৎকালীন পাঞ্জাবের শিখ রাজা দলীপ সিং এর সাথে ব্রিটিশদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি লাহোর চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মধ্য দিয়েই প্রথমবারের মতো কাশ্মীর বিক্রি হয়ে যায়। এই চুক্তির মাধ্যমে পরাজিত শিখ সাম্রাজ্য কাশ্মীর, জম্মু, হাজারা সহ বিভিন্ন এলাকা দিয়ে দেয় ব্রিটিশদের হাতে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে 1.5 কোটি নানকার শাহী বা শিখ সাম্রাজ্যের প্রচলিত মুদ্রা দাবি করে ব্রিটিশরা। রাজা দলীপ সিং 50 লাখ নানকার শাহী দেন এবং বাকি 1 কোটি নানকার শাহীর বিনিময়ে কাশ্মীর ও এর আশেপাশের এলাকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেন। প্রথম চুক্তির ধারাবাহিকতায় দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়, যা অমৃতসর চুক্তি নামে পরিচিত। এই চুক্তির ফলে দ্বিতীয়বারের মতো কাশ্মীর বিক্রি হয়ে যায়। প্রথম চুক্তি বাস্তবায়নের অল্প কয়েকদিন পরেই 1846 সালের 16 মার্চ এই চুক্তি হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে জম্মুর স্থানীয় শাসক গুলাব সিং এর। এই অমৃতসর চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশ্মীর ও আশেপাশের এলাকা গুলাব সিং এর নিকট বিক্রি করে দেয়। সেই সময় কাশ্মীরে শিখ সাম্রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক গভর্নর গোলাম মহিউদ্দিনের পুত্র ইমাম উদ্দিন। ব্রিটিশরা এই কাশ্মীর অঞ্চল জম্মুর শাসক গুলাব সিং এর নিকট বিক্রির সিদ্ধান্ত নিলে কঠোর প্রতিবাদ করেন ইমাম উদ্দিন। প্রতিরোধ সত্ত্বেও ব্রিটিশরা কাশ্মীর এলাকা গুলাব সিং এর কাছে বিক্রি করে দেয়। এর ফলে জম্মু ও কাশ্মীর চলে আসে ডোগরা বংশের নিয়ন্ত্রণে। গুলাব সিং হয়ে ওঠেন জম্মু কাশ্মীরের একক শাসক। ব্রিটিশরা তাকে স্বতন্ত্র মহারাজা হিসেবেও স্বীকৃতি দেয়। কাশ্মীরের শাসক হওয়ার বিনিময়ে গুলাব সিংকে ব্রিটিশদের কোষাগারে 75 লাখ মুদ্রা জমা দিতে হয়েছিল। পুরো অঞ্চলে গুলাব সিং এক অত্যাচারী শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ইচ্ছে মতো অতি উচ্চ হারে কর আরোপ করতে থাকেন কাশ্মীরের জনগণের থেকে। তিনি এই কর আরোপের উপায় হিসেবে বিভিন্ন জনস্বার্থ বিরোধী একচেটিয়া পদ্ধতি অনুসরণ করতে শুরু করেন। এর ফলে তার শাসনামলে কাশ্মীরের সাধারণ মুসলিম নাগরিকদের অত্যাচারিত হতে হয়। অবশেষে 1885 সালে ব্রিটিশ সরকার এই এলাকায় স্থানীয় প্রশাসনের উপর নজরদারি বৃদ্ধির জন্য কাশ্মীরে একজন রেসিডেন্ট অব দ্য স্টেট নিয়োগ দেন।
যদিও তাতেও স্থানীয় মুসলমানদের উপর অত্যাচার কমেনি। রাজা গুলাব সিং থেকে শুরু করে পরবর্তী 100 বছর এই এলাকার শাসন ব্যবস্থা পরিচালিত হয় হিন্দু পণ্ডিতদের দ্বারা। পণ্ডিতরা শাসন কার্য পরিচালনা করতে গিয়ে কাশ্মীরের মুসলমানদের নির্যাতিত ও নিঃস্ব করে দেন। এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই সময়টায়। 1877 থেকে 1879 সালে ঘটা এই দুর্ভিক্ষে স্থানীয় জনসংখ্যার 5 ভাগের 2 ভাগ মারা গেলেও একজন হিন্দু পণ্ডিত খাদ্যের অভাবে মারা যায়নি সেই সময়। শাসকদের এই অত্যাচারের ফলেই পরবর্তীতে 1931 সালে আজাদি বা স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয় কাশ্মীরে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রূপ নেয় আন্দোলনে। 1931 সালেই প্রথমবারের মতো দীর্ঘদিনের অত্যাচার, নিপীড়ন ও সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে স্থানীয় মুসলমান প্রজারা গণ আন্দোলন করে। 1931 সালের এই গণ আন্দোলনই পরবর্তীতে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটায়। এই আন্দোলন চলতে থাকে 1947 সাল পর্যন্ত। ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথেই যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চেয়েছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিমে জম্মু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলেছিল প্রায় 2 বছর ধরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায়। এরপর 1962 সালের চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে, আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের মধ্যে ভাগ হয়ে যায়। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965 সালে। এই যুদ্ধের পরেও একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর 1971-এর তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1972-এর সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে, যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয়। এছাড়াও 1999 সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে। 1999-এর সেই কার্গিল সংকটের আগেই 2 দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে যায়। ভারত শাসিত কাশ্মীরের এই অংশের অনেকেই চায় না যে এলাকাটি ভারতের শাসনে থাকুক। তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি। ভারত শাসিত জম্মু কাশ্মীরের জনসংখ্যার 60%-এরও বেশি মুসলিম। এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এখানে বেকারত্বের হার অত্যন্ত উঁচু। তাছাড়াও রাস্তায় বিক্ষোভ এবং বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কঠোর নীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে। কাশ্মীরে জঙ্গি বা বিদ্রোহী তৎপরতা বড় আকারে শুরু হয় 1987 সালে বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর JKLF নামে সংগঠনের উত্থানের মধ্য দিয়ে। ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের ওপার থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে, তবে পাকিস্তান তা অস্বীকার করে। এই রাজ্যে 1989 সালের পর থেকে সহিংস বিদ্রোহ নানা উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে যায়।
2016 সালের জুলাই মাসে 22 বছর বয়স্ক জঙ্গি নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সাথে এক লড়াইয়ে নিহত হবার পর থেকে পুরো কাশ্মীর উপত্যকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বুরহান ওয়ানি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং এতে তার প্রকাশ করা বিভিন্ন ভিডিও তরুণদের মধ্যে জনপ্রিয় ছিল। মনে করা হয় এই অঞ্চলে জঙ্গি তৎপরতা পুনরুজ্জীবিত করা এবং তাকে একটা ন্যায়সঙ্গত ইমেজ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাজধানীর শ্রীনগরের 25 মাইল দূরের ট্রাল শহরে বুরহান ওয়ানির শেষকৃত্যে সমাগম হয়েছিল হাজার হাজার মানুষের। জানাজার পর শুরু হয় সৈন্যদের সাথে সংঘর্ষ। কয়েকদিন ব্যাপী সহিংসতায় নিহত হয় 30 জনেরও বেশি বেসামরিক মানুষ। এরপর থেকেই রাজ্যটিতে বিক্ষিপ্ত সহিংসতা বেড়ে যায়। 2016 সালের 18 সেপ্টেম্বর রাতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের উরিতে অবস্থিত ভারতীয় সেনাঘাঁটিতে হামলা করেছিল। হামলায় 19 জন ভারতীয় সেনা নিহত হয়। এর জন্য পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদকে দায়ী করেছিল ভারত। হামলার পরের দিনই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল নির্দিষ্ট সময়ে এবং স্থানে এর জবাব দেওয়া হবে। পাকিস্তানের কাছেও এই বিষয় নিয়ে আপত্তি জানিয়েছিল ভারত। তৎকালীন পাক প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য দাবি করেছিলেন জম্মু ও কাশ্মীরের বিক্ষোভ থেকে মনোযোগ ঘোরাতে ভারত নিজেই উরিতে হামলা করেছিল। উরিতে সন্ত্রাসী হামলার ঠিক 10 দিন পরে 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে জবাব দিয়েছিল ভারত। 29 সেপ্টেম্বর রাত 12:30টায় শুরু হয়েছিল সেই সার্জিক্যাল স্ট্রাইক। বলা হয়ে থাকে এই সার্জিক্যাল স্ট্রাইকে 35 থেকে 70 জন জঙ্গি হত্যা করা হয়েছিল, তবে 38 জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছিল। সার্জিক্যাল স্ট্রাইকের পরে ভারতীয় প্রতিনিধিরা বলেছিলেন জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলিতে ক্রমবর্ধমান অনুপ্রবেশের প্রচেষ্টা রুখতে সার্জিক্যাল স্ট্রাইক করার প্রয়োজন ছিল। 2018 সালে বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি মিলে মোট নিহত হয়েছিল 500 জনেরও বেশি। এরপর 2019 সালের 24 ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের ঠিক আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ইন্ডিয়ান রিজার্ভ পুলিশের কনভয়ে এক আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসবাদী জৈশ-ই মোহাম্মদ। এতে প্রায় 40 জন রিজার্ভ পুলিশ নিহত হয়। এর রেশ কাটতে না কাটতেই ঠিক 2 দিন পরে 16 ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করে ভারত। এই ঘটনার পরে কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি আবার পেহেলগামের হামলার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে। এদিকে ভারত বলছে পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হবে। এ দেখে মনে হচ্ছে দুই দেশের সম্পর্ক উন্নত হবার যেটুকু আশা অবশিষ্ট ছিল পুলওয়ামার আক্রমণের মধ্য দিয়ে সেটাও হয়তো শেষ হয়ে গিয়েছে। আর কাশ্মীরের ভাগ্যে কি রয়েছে তা হয়তো সময় বলে দেবে। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।